আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে তোমাদের জন্য থাকবে সুলেখক সুকান্ত দাসের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, রেশমি ফাঁসের দোলনা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন সুকান্ত দাসের কলম থেকে রেশমি ফাঁসের দোলনা। অবিনাশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। এতদিন পরে সব কিছু যেন আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাওয়ার মতো হয়েছে। না হলে যেভাবে সব কিছু চলছিল তাতে কয়েকদিন পর হয়তো বাইরে কোথাও চলে যেতে হতো, আর না হলে এমন কোনো একটা পথ বেছে নিতে হতো যেটা তার মোটেই ভালো লাগতো না। ভাগ্যিস চাকরিটা জুটেছিল, না হলে নিশ্চিন্তে ঘুম হলেও অবিনাশের স্বপ্নের মাঝে বারবার ঘুরে আসছিল এই সমস্ত কিছু। দুঃখের সময় মানুষ মাঝে মাঝে দুঃখের স্বপ্ন দেখে। আসলে স্বপ্নের সাথে আমাদের মনের একটা অদৃশ্য মিল রয়েছে। স্বপ্নের রহস্য আজ পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত ভেদ করতে পারেন। তবে অনেকেই বলেছে স্বপ্ন আসলে আমাদের জীবনের সঙ্গেই জড়িয়ে থাকে। কিভাবে জড়িয়ে থাকে তা আমরা বলতে পারি না। আবার অনেকে মনে করে স্বপ্নের মধ্যে দিয়ে আসলে অন্য কোনো এক জগতে আমাদেরই আরো একটি শরীরের দৃশ্যও তো আমরা কল্পনা করতে পারি। তবে অবিনাশের এই সমস্ত কিছু দরকার ছিল না। আর কয়েকটা দিন পর তার জীবনটা সত্যিই ভালোভাবেই চলবে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। প্রথমে অবিনাশ কিছুই বুঝতে পারল না, এখন হঠাৎ ঘুমটা ভাঙল কেন। এখন তো ঘুম ভাঙার কথা নয়। মাথার ওপরে তাকাতেই স্থির হয়ে থাকা ফ্যানটাকে দেখতে পেল। কোথা থেকে যেন ঘরের ভেতর ঠান্ডা হাওয়া এসে ঢুকছে, অথচ অবিনাশের মনে আছে সমস্ত দরজা জানলা সে ভালো করে বন্ধ করে শুয়েছিল। শীতের সময় এই একটা সমস্যা। গায়ের উপর থাকা কম্বলটা একটু ভালো করে টেনে নিয়ে চোখ বন্ধ করতে যাবে, হঠাৎ করে মনে হলো ঘরের আলোটা জ্বলছে। আরে কি হলো আবার? ঘরের আলোটা তো আমি নিজে বন্ধ করে দিয়ে এসেছি। তাহলে আবার ঘরের আলোটা এখন জ্বলছে কি করে? ঘুমের ঘরেই সমস্ত যুক্তিতর্কের চিন্তা মানুষ করে না। অবিনাশ তাই কোনো রকমে এই শীতের রাতে কম্বল ছেড়ে উঠে জানলার পাশে থাকা সুইচ বোর্ডটায় আলোটা বন্ধ করে আবার শুয়ে পড়তে যাবে বলে ঠিক করল। সুইচের কাছে হাত রেখেছে এমন সময় দেখতে পেল ঘরের জানলার পাল্লাটা সামান্য ফাঁক হয়ে গেছে। তখনই বলেছিলাম জানলার পাল্লাটা রাতের বেলা সমস্যা করতে পারে। আমার কথা যদি এখানে কেউ শোনে তো এখন দেখি। অবিনাশ জানলার পাল্লার নিচের দিকটা হাত দিয়ে ধরে টেনে দেখে জানলাটা কোথায় যেন জ্যাম হয়েছে। দুবার টানার পরেও ভেতরের দিকে আসে না। লোহার পাল্লা, কাঁচের জানলা। কি মনে হতে অবিনাশ পাল্লাটাকে একবার পেছনের দিকে ধাক্কা দেয়। তাতেই যেন ঠান্ডা হাওয়া আরো বেশি হুড়মুড় করে ভেতরে ঢুকে আসে। দুবার জানলাটা খোলা বন্ধ করতেই কিন্তু পাল্লাটা আবার ঠিক হয়ে যায়। ছিটকিনি লাগাতে যাবে এমন সময় অবিনাশের মনে হয় একটু আগে জানলার পাল্লাটা খোলার সময় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চাঁদের আলোয় কি যেন একটা দেখতে পেয়েছে সে। বাড়ির পিছনের দিকটায় ওই সুপারি গাছের কাছে কিসের একটা যেন শব্দ আসছে না? একটু আগে দেখা জিনিসটার কথাই ভাবতে যাচ্ছিল অবিনাশ, তার আগেই শব্দটা শুনতে পেল। একটা হাসির শব্দ। খুব চাপা স্বরে কেউ যেন হাসছে। যদি কেউ হাসির শব্দ শুনে ফেলে তাহলে হয়তো বিপদ হতে পারে। এমনভাবে খুব চাপা স্বর রেখে যেন কেউ হাসছে, আর তার সঙ্গে একটা ঘস ঘস শব্দ, যেন একটা কিংবা দুটো গাছের ডাল পাতা একসঙ্গে নড়ছে। শব্দগুলো অদ্ভুত,
হাসির শব্দ, গাছের পাতা নড়ার শব্দ, তার সঙ্গে আরেকটা কেমন যেন শব্দ। এই শীতের রাতে কম্বল থেকে বাইরে বেরিয়ে ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে অবিনাশ কিন্তু জানলার ধারে দাঁড়িয়ে রইল। কারণ ততক্ষণে আরও একটা ব্যাপার তার মনে হয়েছে। জানলা থেকে বাড়ির পেছনের দিকের জোড়া সুপুরি গাছের জায়গাটা বেশ খানিকটা দূরে। বাইরে এখন কুয়াশা থাকার কথা। সেই কুয়াশার মধ্যে কিছুতেই সুপুরি গাছের কাছ পর্যন্ত ভালোভাবে দেখা সম্ভব নয়। তাহলে তাহলে কি দেখল সে? তাড়াতাড়ি এগিয়ে এলো অবিনাশ বিছানার দিকে। তারপর সেখান থেকে টর্চটা তুলে নিয়ে আবার গিয়ে দাঁড়ালো জানলার কাছে। আরে, একটু আগেই তো জানলার পাল্লাটা খোলা দেখলাম। হ্যাঁ, আমি তো নিজের হাতেই নাড়াচাড়া করলাম। তাহলে এখন এই ছিটকিনি বন্ধ হয় কি করে? একটা অজানা ভয়ে অবিনাশের গোটা শরীর যেন শিরশির করে কাঁপছিল। হাতে টর্চটা রয়েছে, কিন্তু সেটার আলো জ্বালাবার কথা সে যেন ভুলে গেছে। অবিনাশ হাত বাড়িয়ে জানলার ছিটকিনিটা খুলে পাল্লাটায় একটা ধাক্কা দিতেই বাইরে থেকে অন্ধকার আর কুয়াশা যেন একসাথে হুড়মুড় করে এসে ঢুকলো ঘরের ভেতর। ঠিক তখনই ঘরের আলোটা একবার দপ করে নিভে গেল। অবিনাশ কিন্তু চিৎকার করল না। একটা অজানা আকর্ষণে সেই সাদা আকাশে কুয়াশার ভেতর দিয়ে সে তাকিয়ে দেখার চেষ্টা করল জোড়া সুপুরি গাছের দিকে। একটা ব্যাপার অবিনাশ বুঝতে পারল। গাছের পাতা নড়ার শব্দ, চাপা হাসির শব্দ আর একটা অদ্ভুত দড়ি টানার মতো শব্দ ভেসে আসছে ওই জোড়া সুপুরি গাছের দিক থেকে। তবে কিছু দেখা যাচ্ছে না। সাদা কুয়াশা অবিনাশের চোখের সামনেটুকু যেন আড়াল করে রেখেছে। তবু মনে হলো একটু আগে এক পলকের জন্য চাঁদের অল্প আলোতে অবিনাশ যেটা দেখতে পেয়েছিল এখনো যেন সেই জায়গাতেই রয়েছে। জোড়া সুপুরি গাছের কাছে দুটো সুপুরি গাছের গায়ে দড়ি বেঁধে ঝুলছে একটা দোলনা। আর সেই দোলনার উপরে বসে আস্তে আস্তে দোল খেয়ে যাচ্ছে কে যেন একটা। অবিনাশ বুঝতে পারল তার হাসির শব্দ শুনতে পাচ্ছিল সে, আর দোলনার দড়ির টানে সে অদ্ভুত শব্দটাও হচ্ছে। আর দুটো সুপুরি গাছের মাথা নড়ার জন্যই পাতা ঘষার শব্দটা এসেছিল তার কানে। কিন্তু কে? এত রাতে জোড়া সুপুরি গাছের দোলনায় কে চড়েছে? এখানে আসার পরে তো ওই সুপুরি গাছের কাছে একটা দোলনা দেখতে পাইনি। তাহলে অবিনাশ বুঝতে পারল একটা ঠান্ডা বরফের স্রোত যেন তার মেরুদণ্ডটাকে বরফের মতো জমাতে জমাতে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ অবিনাশের একটা কথা মনে পড়ল, আর তারপরেই জানলাটা দরাম শব্দ করে বন্ধ করে এসে তাড়াতাড়ি এগিয়ে গেল বিছানার দিকে। ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল সেই হাসির শব্দটা। তবে এখন সেটা কিন্তু আগের মতো চাপা নয়। দেখ, এই মুহূর্তে অন্য কোনো কাজের ব্যাপার তো আমার হাতে নেই, তবে আমার চেনা একটা কারখানায় তোর একটা ব্যবস্থা করে দিতে পারি। বেশি কিছু নয়, দেখাশোনার কাজকর্ম করবি। তবে এখানে কিন্তু স্যালারি একটু কম থাকবে। কাজ দেখে আস্তে আস্তে উন্নতি হবে। একটা কাজের ব্যবস্থা করে দিলেই হবে দাদা। আসলে বুঝতেই তো পারছো, কলেজ পাশ করার পর থেকে সেই যে বাড়িতে বসেছি, তারপর থেকে কাজকর্ম যে করছি না সেটা নয়, কিন্তু তেমন আর কোথায় কোথাও 2 মাস, কোথাও 3 মাস। তাছাড়া কাজের যা বাজার, এখনকার বাজারে এইভাবে তো আর চলে না। তুমি যেটা ভালো বোঝো সেটাই একটা ব্যবস্থা করে দাও। পাশের ঘরে বসে কথা বলছিল অবিনাশের মা আর তার পরিচিত এক ভদ্রলোক মনমথ চক্রবর্তী। অবিনাশের কাজের ব্যাপারেই তার মা যে ভদ্রলোকের কাছে কাজের তদবির করছে সেটা অবিনাশ বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেই কেমন একটা হীনমন্যতায় ভুগছিল। কলেজ পাশ করার পর ভেবেছিল ঠিক একটা চাকরি জুটে যাবে। কম্পিউটারও শিখেছিল, তাই ভাগ্য অন্বেষণের জন্য কলকাতা এবং আশেপাশে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করেছিল। চাকরি যে জোটেনি এমন নয়,
কিন্তু তাতে স্যালারি যা পাওয়া যায়, নিজের যাতায়াত এবং নিজের খরচটুকুও ওঠে না। আসলে পিলপিল করে এত লোকজন কলকাতায় এবং আশেপাশের বাজারে চাকরির জন্য ঘোরাফেরা করে, তাতে ছোট বড় কোম্পানিগুলো সুযোগ বুঝে নেয়, কম পয়সায় বেশি খাটিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু তো করার নেই। মানুষ সকল সমস্যা নিয়ে আলোচনা করে, সকল সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু মানুষ কেন জনসংখ্যার সমাধান করার চেষ্টা করে না, সে কথা অবিনাশ বোঝে না। রেশন কার্ড, আধার কার্ডের মতো যেমন নিয়ম তৈরি করা হয় ভারতবর্ষে, বিভিন্ন দেশে কিংবা পশ্চিমবঙ্গে, তেমনি যদি প্রত্যেক পরিবারের মাত্র একজন করে সন্তানের জন্মগ্রহণ হবে এমন একটা নিয়ম তৈরি করা যায়, তাহলেই তো জনসংখ্যার সমাধান অনেকটা কমে যায়। সব গরু ছাগলের মতন ফুটবল টিম বানাবে, তারপর তার ঝামেলা এসে পড়বে অন্য মানুষদের ঘরে। মাঝে মাঝে কথাগুলো ভাবতে ভাবতে অবিনাশের মাথার ভেতরটা যেন কেমন হয়ে আসে। কিন্তু এসব ভেবে তো লাভ নেই। আসল কারণ হলো ভোট ব্যাংক। যত মানুষ বাড়বে তত মানুষের সুবিধে কমবে, আর ততই মানুষ অশিক্ষিত, বেকার এবং আরও যেগুলো খারাপ খারাপ হয় সেসব হয়ে থাকবে। তাহলেই তো সেগুলো রাজনৈতিক দলের ভোট ব্যাংকে সাহায্য করবে। তাই এদিকে কেউ গুরুত্ব খুব একটা দেয় না। এতদিনে অবিনাশ একটা ব্যাপার বুঝতে পেরেছে, কোনো দেশের সরকারই সেই দেশের মানুষদের জন্য হয় না। সরকার হয় মুষ্টিমেয় কিছু মানুষদের জন্য, যারা নিজেদের না বোঝালেও আসলে তারাই হলো সরকার। কিন্তু মনমথ চক্রবর্তীর কাছে কাজের তদবিরে অবিনাশ খুব বেশি মনক্ষুণ্ণ হয়নি, কারণ মানুষটা ভালো। ছোট থেকে অবিনাশকে ভালোবেসেছেন, মাঝে মাঝে তাকে বইপত্র কিনে দেওয়া এবং তাকে পড়াশোনার বাইরে অন্যান্য বইপত্র এবং আরও অনেক কিছু বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। মাঝে মাঝে ভদ্রলোক বলতেন, যত বড় হবি তত বুঝতে পারবি আসলে আমরা কতটা ছোট, কতটা ক্ষুদ্র, অথচ এই মানুষ নিজেকে নিয়ে কত বড়াই করে। ইতিহাসে তো নিজেই দেখেছিস, কত মানুষ নিজেদের ওই পৃথিবীর রাজা কিংবা একটা বড় ভূখণ্ডের রাজা বলে ঘোষণা করেছে। অথচ তাদের অন্তিম পরিণতি কি হয়েছিল সেটা খোঁজ নিলেই বুঝতে পারবি আমরা কতটা ক্ষুদ্র, আমাদের জ্ঞান কতটা সীমিত। আমাদের সবচেয়ে দ্রুত বেগ সম্পন্ন হলো আলো। সেই আলোর গতিতেও যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পিছনের যেটা আমরা দেখতে পাই, সেই নক্ষত্রটিতে পৌঁছতেও আমাদের প্রায় 600 বছরের বেশি সময় লেগে যাবে। তার মানে ভাব, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাত্র এইটুকু আমাদের বিজ্ঞানীদের চোখে পড়েছে, তাতেই এত সময় লেগে যাবে। আরো কত কি বাকি আছে বলতো। অবিনাশের এই কারণে ভদ্রলোককে ভালো লাগত। বুঝল, লোকটা কখনো অকারণে কথা বলেন না, যেমনটা অনেকেই বলে থাকে। চাকরি না পাওয়া, বেকারত্ব এবং এখনকার দিনে এই সময় দাঁড়িয়েও নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, নিজের আঙুলে দাঁড়াবার ক্ষমতাটুকু অর্জন করতে না পারায় সকলে যখন তাকে এ কথা ও কথা শোনাতো, তখন ভদ্রলোক কিন্তু তাকে ভালো কিছুই বলতেন। সব সময় মনে রাখবি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকে, শুধু সেটা খুঁজে বার করা দরকার। প্রত্যেকে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে কিংবা বড় বড় বিজনেসম্যান হবে সেটা কিন্তু নয়। তাহলে দোকানদার কে হবে, কিংবা যে বাস চালাচ্ছে কে বাস চালাবে, কিংবা মনে কর তার থেকেও ছোট যেগুলো আমাদের চোখে মনে হয় ছোট পেশা, সেগুলোই বা চলবে কি করে? সেগুলো যদি না চলে আমাদেরই তো সমস্যা হবে। পরিবেশটাকে ব্যালেন্স করতে গেলে বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত হতে হবে, তাতে লজ্জার কিছুই নেই। শিল্পীরা যদি ভাবতো তারা ডাক্তার হয়ে মানুষের গলা কেটে টাকা রোজগার করবে, তাহলে তাদের তুলি থেকে ছবি, কবিতা, গান আর বেরিয়ে আসতো না, বুঝলি? তাই অবিনাশ যখন শুনতে পেল ভদ্রলোক বলছেন, সমস্যা একটাই, জায়গাটা একটু ভেতরের দিকে। কারখানাটা যার, সে আমার চেনা একজন বন্ধু। আমি সমস্ত ব্যবস্থা করে দেব, থাকার ব্যবস্থাও করে দেব, কিন্তু ওই দিকটায় মোবাইলের নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায় না। তাছাড়া কারখানা থেকে বাড়িটাও একটু ভেতরের দিকে হবে হয়তো, মানে কয়েকটা মাস ওকে একটু গুছিয়ে একা একাই থাকতে হবে। অবিনাশ মনে মনে ভাবে, সে তো একাই। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে মা একা হাতে তাকে সামলেছে।
বন্ধু বান্ধব হয়েছিল বটে, কিন্তু অবিনাশ বুঝেছে সবাই স্বার্থের বন্ধু। কেউ টাকার প্রয়োজনে, কেউ সময়ের প্রয়োজনে, কিংবা কেউ অন্যান্য প্রয়োজনে। কলেজে থাকতে থাকতে একটা মেয়েকে পছন্দ হয়েছিল, কিন্তু সাইকেল চালানো অবিনাশ দামি বাইক চালানো ছেলেদের পাশে পাত্তা পায়নি বলে সেই মেয়েটাও অনেকদিন আগেই দূরে সরে গেছে। তখন থেকেই অবিনাশ একা, অনেকটাই একা একা করে নিয়েছে নিজেকে। তার আলাদা জগৎ আছে। কথায় কথায় এভাবেই চাকরিটা একরকম ফাইনাল হয়ে গেল। তারপরে একদিন মন্মথ চক্রবর্তীর সঙ্গে অবিনাশ এসে পৌঁছল সত্যনারায়ণপুরের ছোট্ট স্টেশনটায়। শোন অবিনাশ, আমাকে কিন্তু আগে ফিরে যেতে হবে, আমার একটু কাজ রয়েছে। তোকে আমি আমার বন্ধু বিপিনের বাড়িতে তুলে দিয়ে আসবো। বিপিন তোকে সব কিছু বুঝিয়ে দেবে। তবে একটা কথা, নতুন জায়গা, এটা কিন্তু শহর নয়, গ্রামই বলতে পারিস। তবে কারখানার আশেপাশে 2-1টা পাকা বাড়ি আছে, ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামেও আছে, তবে বেশিরভাগই ফাঁকা। বেশিরভাগই কিন্তু ধানের জমি, তাই একটু সাবধানে থাকবি। কিন্তু কেন বলো তো? ভূতের ভয় নাকি? দেখো, ভূতের ভয় কিন্তু আমার নেই, তুমি জানো। এই দেখ, ভূতের ভয় থাকার ব্যাপারটা না কিন্তু একটু অদ্ভুত। জানিস অবিনাশ, আমরা নিজেও জানি না আমাদের মধ্যে আসলে কোন ভয়টা আছে। যখন আমরা সেই অবস্থার সামনে গিয়ে পড়ি তখন বুঝতে পারি। ছাড়, আর কথা বাড়াতে হবে না। ওই যে ওইখানে বোধহয় কিছু একটা পেয়ে যাব, চল। তারপর স্টেশন থেকে এই কাপড় তৈরির কারখানা, তারপর সেখান থেকে বিপিনবাবুর বাড়ি, এবং বিপিনবাবুকে সামান্য কথায় সব কিছু বুঝিয়ে দিয়ে মন্মথ চক্রবর্তীর চলে যাওয়া। এই সব কিছু হতে প্রায় একটা বেলা কেটে গিয়েছিল। সেদিন রাতে অবিনাশ বিপিনবাবুর বাড়িতে ছিল। বিপিনবাবু, তার স্ত্রী এবং তাদের একটি ছেলে। পরদিন সকালেই বিপিনবাবু সমস্ত কারখানা ঘুরিয়ে দেখিয়ে দেন অবিনাশকে। বলেন, দেখো, কাজ বলতে যারা কাজকর্ম করছে তাদেরকে একটু দেখাশোনা করা, কোথাও কোনো মালপত্র কম থাকলে সেদিকটা দেখে নেওয়া। একজন ম্যানেজার আছে, তুমি তার সঙ্গে থেকে তাকে সাহায্য করবে, তাহলেই হবে। তবে ভাইয়া, আগেই বলছি, স্যালারি কিন্তু খুব বেশি এখন দিতে পারবো না। তবে চিন্তা করো না, কাজকর্ম শিখে গেলে, কাজ চলতে থাকলে তোমার আর কোনো অসুবিধে হবে না। কিন্তু বিপিনদা, ওই চক্রবর্তী কাকা বলছিল থাকার জন্য যদি একটা জায়গার ব্যবস্থা হতো তাহলে। হ্যাঁ, একটা বাড়ি আছে, কিন্তু ওখানে কি তুমি থাকতে পারবে? মানে এর আগে অনেকেই সেখানে থাকতে গেছে, কিন্তু সবাই নানা কমপ্লেন করেছে আর কি। তো 2-3 দিনের বেশি কেউ আর থাকতে। দেখো, আমি কিন্তু ওইসবে ভয় পাই না, ভূতের ভয় আমার নেই। বিপিন তখন ব্যস্ত ছিল, তাই অল্প কথায় অবিনাশকে তখনকার মতো সামলে দেয়, খুলে কিছুই বলে না। অবিনাশও নতুন বাড়িতে খুব খুশি। একতলা বাড়ি, পাশাপাশি 2টো ঘর, সামনের দিকে ছোট বারান্দা, আর একপাশে একটা বাথরুমের ব্যবস্থা। পাকা বাড়ি, কিন্তু কারখানা থেকে বেশ খানিকটা দূরে। একটা সাইকেল দিয়েছে, সাইকেল নিয়ে কারখানায় যাতায়াত করা যাবে। একটা কাজের লোকের জোগাড় করে দিয়েছে বিপিন। মন্মথ চক্রবর্তী যা বলেছিল তাতে অবিনাশের একটু সন্দেহ থাকলেও এখন কিন্তু আর সেসব মনে হলো না। তবে বিপিনকে মন্মথ চক্রবর্তীর বন্ধু মনে হলো না। তাদের বয়সের মধ্যে অনেক ফারাক। পরে অবিনাশ জেনেছিল আসলে মন্মথ চক্রবর্তীর সঙ্গে বিপিনের বাবার বন্ধুত্ব ছিল, কিন্তু মন্মথ চক্রবর্তী মানুষটাই ওরকমভাবেই মেশেন। যাই হোক, সত্যনারায়ণপুরের এই চটের কাপড়ের কারখানায় অবিনাশের বেশ কয়েকদিন কেটে গেল। দেখতে দেখতে এসে পড়ল পূর্ণিমার রাত, শীতকাল। তারপর চারপাশে কুয়াশায় ভরে যায় বলে কারখানা থেকে বিকেলের সময় সবার ছুটি হয়ে যায়। কারখানায় একটাই শিফট চলে, সকাল 6টা থেকে সন্ধে 6টা। তার মধ্যে মোট 2 ঘন্টার ব্রেক। বাড়িতে ফিরে অবিনাশ নিজেই নিজের হাতে ভাতে ভাত ফুটিয়ে নিত, কিন্তু এখন একজন কাজের লোকের ব্যবস্থা আছে। অবিনাশ যখন আসে ঠিক তারপরেই সে এসে রান্নাবান্না করে দিয়ে যায়। সকালে অবিনাশ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সকালের কাজকর্ম করে সকালের রান্না করে দেয়। অবিনাশ হাত মুখ ধুয়ে
চায়ের কাপটা নিয়ে নিজের ঘরে বসে একটা খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। এমন সময় দরজার কাছে পায়ের শব্দ শুনে মুখ তুলে দেখে তার বাড়ির কাজের লোক মালতী এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার মালতী, কিছু বলবে? মালতী ইতস্তত করে কি যেন একটা বলতে চাইল, কিন্তু বলতে পারল না। অবিনাশ আবার প্রশ্ন করে, আরে কি হয়েছে বলো। দাদাবাবু, পাশের শোবার ঘরের পেছনের দিকে ঘরটা কি আপনি খুলেছেন? ও হ্যাঁ, আমিই খুলেছি। ঘরটা বড্ড গুমোট হয়ে থাকে গো, ওই পিছনের দিক থেকে রোদটা আসে, তাছাড়া শীতকাল তো বুঝতেই পারছো। দরজা যদি বন্ধ থাকে তখন ঘরের ভেতরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। ওই দরজাখান খুলবেন না, ওটা না খোলাই ভালো। অবিনাশ অবাক হয়। এই কদিন মালতী তার বাড়িতে রান্নাবান্না করছে, কই এতদিন তো কিছু বলেন। আর অবিনাশ তো জানলাটা এর আগেও খুলেছে, তাহলে কি সেটা মালতীর চোখে পড়েনি? আজকে পূর্ণিমা দাদাবাবু, আজকে এই জানলার কাছে রাতের বেলা একেবারে যাবে না, তাহলে কিন্তু বিপদ হবে বড়। মালতীকে আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই মালতী যেন হুড়মুড় করে রান্নাঘরের দিকে চলে গেল। অবিনাশ আসলে ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায়নি। গ্রামের দিকে লোকেরা এমনিতেই এসব নিয়ে ভয় ভয় থাকে। তাছাড়া মালতী হয়তো একটু বেশিই ভীতু, তাই ওই কথা বলল। ব্যাপারটা অবিনাশের মাথায় থাকে না। রান্না করে মালতী বেরিয়ে গেল। দেরি না করে অবিনাশ 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা গল্পের বই খুলে বিছানার ওপর বসে। এদিকে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, পাশাপাশি বাড়িঘর খুব একটা নেই, তবে এই দিকের সামনে রাস্তা বরাবর ইলেকট্রিসিটির আলো রয়েছে। এখান থেকে সবচেয়ে কাছের বাড়িটাও কিন্তু অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। অবিনাশ বিছানায় শুয়েই বই পড়ছিল। এমন সময় একটা ব্যাপার দেখে হঠাৎ করে ও চমকে ওঠে। ঘরে একটা আয়না আছে। অবিনাশ যেখানে শুয়ে বই পড়ছে সেখান থেকে সামনের দিকে তাকালে আয়নাতে তার চোখ চলে যাবে। বই পড়তে পড়তে অন্য মনুষ্কের মতো একবার মাথাটা তুলে আয়নার দিকে তাকাতেই অবিনাশের মনে হয় ঠিক পেছনের দিকে, যেখানে পেছনের দিকের জানলাটা রয়েছে, ঠিক সেই জানলার ওপরের পাল্লাটা খোলা, আর সেই জানলার ওপরের লোহার গরাদের গায়ে দুটো হাত রেখে একটা মাথা গরাদের মধ্যে থেকে যেন ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছে। কালো কুচকুচে তার চোখ দুটো, মুখটায় যেন অসংখ্য ক্ষত, রক্ত জমে সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মাথার চুল অল্প হাওয়ায় উড়ছে। দুটো হাত ভীষণ রোগা, যেন একটা কঙ্কালের হাড়ের ওপর কেউ চামড়া বসিয়ে দিয়েছে। চমকে উঠেছিল অবিনাশ, সঙ্গে সঙ্গে হাতের বইটা ছিটকে গিয়েছিল একপাশে। আবার আয়নার দিকে তাকিয়ে দেখে অবিনাশ, কিচ্ছু নেই। কিন্তু একটু আগে পিছনের দিকের জানলার কাছে দেখতে পেয়েছিল কেউ একটা সত্যি সত্যি গরাদ ধরে দাঁড়িয়ে আছে। একটু শান্ত হয়েছিল অবিনাশের মন। নিশ্চয়ই ভুল দেখেছে সে। বাইরে থেকে হাওয়ার সরসর শব্দ ভেসে আসছে। নিজের ভুল বুঝতে পেরে বইটাকে হাতে তুলে নিয়ে অকারণে পেছনের দিকে ঘুরে জানলার দিকে তাকায় অবিনাশ। আয়নার মধ্যে কিছুই নেই, তার মানে জানলাতেও কিছুই থাকার কথা নয়। কিন্তু পেছনে তাকাতেই অবিনাশ দেখতে পায় জানলার কাছে দুই গরাদের ফাঁকে একটা মাথা একভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। মাথার অবিন্যস্ত চুল মুখের সামনে এসেছে। মুখের সেই ক্ষত বিভৎস কালো চোখ ছাড়াও তার মুখের হাসিটা যেন অদ্ভুত। সাদা ফ্যাকাশে দাঁতগুলো যেন ধারালো ছুরির ফলার মতো ঝকমক করে ওঠে। অবিনাশ কেমন যেন পাথরের মতো হয়ে যায়। দুটো হাতের লম্বা লম্বা নখগুলো জানলার গরাদকে যেন শক্ত করে ভেঙে ফেলবার চেষ্টা করছে। কতক্ষণ অবিনাশ তেমনভাবে তাকিয়েছিল মনে নেই। যখন হুঁশ ফেরে তখন সে দেখতে পায় কোথাও কিচ্ছু নেই। ঘরের মধ্যে তো দূর, আয়নাতেও কিছু নেই। হতবাকের মতো বেশ কিছুক্ষণ বসে থাকে সে। তারপর ঘরের আলোটা জ্বালিয়ে রেখে বই নামিয়ে সে শুতে চলে যায় নিজের ঘরে। এই প্রথম এমন কাউকে দেখলাম
যাকে ওই বাড়িটায় থাকতে দেওয়ার পরেও সে এতদিন এখানে রয়েছে। সত্যি তোমার সাহস আছে অবিনাশ। কিচ্ছু ব্যাপার নয় বিপিনদা, আমার মনে হয় যারা ভয় পেয়েছে তারা আলো বন্ধ করে ভুলভাল কিছু দেখেছে। আলো অন্ধকারে ভুল দেখার অভ্যেস আমার নেই, তাই আমি এখনো টিকে আছি। ওরা কথা বলছিল কারখানার কাছে বসে। তখন কর্মচারীরা কাজ করে চলেছে। গোটা কারখানা মেশিনের শব্দে মুখর। পাশের ঘরের কাজটার কাগজ দেখতে দেখতে বিপিন কথাগুলো বলছিল। এবার অবিনাশের কথায় মুখ তুলে তাকালো। হতে পারে, তোমার কথা ঠিক, তবুও একটু সাবধানে থেকো। এতগুলো লোক যখন ওই বাড়িটায় ভয় পেয়েছে, কিছু তো একটা দেখেছে। নিশ্চয়ই ওখানে কিছু না কিছু আছে। তবে আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আসলে বাড়িটা আমাদের হলেও ওই বাড়িতে আমি কখনোই থাকতাম না। ওখানে আমাদেরই এক আত্মীয় থাকতো। তা যাই হোক, তুমি কাজকর্ম বেশ ভালোই বুঝে নিয়েছো দেখছি। মন দিয়ে কাজকর্ম করো। বাড়ি যেতে চাও? তবে ছুটি কিন্তু এখন দিতে পারবো না। হ্যাঁ, অন্তত এই মাসটা যাক, তারপর। আমার কোনো তাড়া নেই বিপিনদা। বিপিন চলে যাওয়ার পর অবিনাশ বেশ কিছুক্ষণ চুপ করে বসে ভাবতে লাগল। দেখেছে তো সেও, কিন্তু দেখাগুলো যে সত্যি না মিথ্যে সেটা বুঝতে পারল না। তাছাড়া রাতের বেলা জানলায় দেখা সেই মুখটা, সেদিন রাতে কুয়াশার মধ্যে জানলা থেকে অত দূরে জোড়া সুপুরি গাছের কাছে দেখতে পাওয়া দোলনায় কেউ বসে থাকা, আরো অনেক কিছুই। এমনকি মালতী যে অন্ধকার নামলেই বাড়ি থেকে পালাই পালাই করে, সেই ব্যাপারটাও অবিনাশ খেয়াল করেছে। এই তো সেদিন একটু রাত হয়ে গিয়েছিল, আর সেদিনই একটা ঘটনা ঘটে গেল। অবিনাশ তখন নিজের ঘরে বসে মন দিয়ে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ মালতীর চিৎকার শুনে রান্নাঘরের কাছে ছুটে যায়। দেখে মালতী বালতি টালতি ফেলে দিয়ে ছুটে এসে দাঁড়িয়েছে দরজার কাছে। দু হাতে যেন নিজের চোখ ঢাকবার চেষ্টা করছে, আর বারবার চিৎকার করে বলছে, ও জানলার কাছে আছে, ওই যে ওই জানলার কাছে আছে, ও যে। অবিনাশ ঘরের ভেতর ভালো করে তাকিয়ে দেখে রান্নাঘরে আলো জ্বলছে। রান্নাঘরের পেছনের দিকের জানলাটা খোলা। তাছাড়া ঘরের ভেতর কিংবা জানলায় কোথাও কেউ নেই। আরে আরে কি হলো? আরে মালতী, কি হলোটা কি? অমন চিৎকার করছো কেন? জানলায় তো কেউ নেই। মালতী চোখ খুলল না। সেইভাবে চোখ বন্ধ থাকা অবস্থাতে আবার বলল, ওই জানলার কাছে, ওই জানলার কাছে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে ওই জানলার কাছে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না কো দাদা বাবু? বাচ্চা মেয়ে কথাটা শুনে অবিনাশ আবার তাকায় জানলার দিকে। জানলায় সত্যিই কেউ নেই, কিন্তু হঠাৎ একটা বাচ্চা মেয়েকে মালতী দেখতে পেল কেন? আলো হাতে নিয়ে রান্নাঘরের পেছন দিকটা ভালো করে সেদিন দেখেছিল অবিনাশ। কোথাও কিচ্ছু নেই। মালতী কিন্তু বিশ্বাসই করছিল না। বলল, আমি তরকারি করছিলাম, হঠাৎ জানলার দিকটা পাল্লার ওখান থেকে যেন কিছু একটা শব্দ এলো। আমি প্রথমে ভাবলাম বিড়াল হবে, ঘরে মাছ রয়েছে, তাই জানলার কাছে বিড়াল এসেছে ভেবে জানলাটা খুলে বিড়ালটাকে তাড়াতে যাব, এর জন্য সামনে গেছি। পাল্লাটা এক ধাক্কা দিয়ে দেখি একটা হাত জানলার গড়াতে। হাতটা ভেতরে ঢুকিয়ে জানলার পাল্লাটা খুলে দিয়েছে। একটা একটা বাচ্চা মেয়ের মতো হাত, সাদা রক্ত শূন্য হাতে, লম্বা লম্বা কালো নখ। আমি কিছু বুঝে ওঠার আগে দেখি একটা মাথা আস্তে আস্তে জানলার গড়াদের কাছে উঠে এসেছে। একটা ভয়ঙ্কর বাচ্চা মেয়ের মাথা, তার গলায় একটা ফাঁস লাগানো। শুধু গলায় নয়, তার গোটা শরীরে যেন একটা কাপড়ের মতো কি যেন জড়িয়ে গেছে। সে একটা হাত তুলে আমার দিকে দেখে কি যেন বলতে গেল। আমি তো তার মুখ দেখে তখন ভয় চিৎকার করে ছুটে গেছি দরজার কাছে। তখনই তো আপনি চলে এলেন দাদা বাবু। তারপর তো আর কিছু মনে নেই। দেখো দেখো, আমার মনে হয় তুমি বোধহয় ভুল কিছু দেখেছো। আলো অন্ধকারে, তার মধ্যে ওই পিছনের দিকটা অমন অন্ধকার। মালতী বিশ্বাস করল না অবিনাশের কথা।
অবিনাশও বিশ্বাস করল না, কিন্তু মনের ভেতরটা কেমন যেন খচখচ করতে লাগলো। একটা বাচ্চা মেয়ে, সব কিছুতেই যে একটা বাচ্চা মেয়ে জড়িয়ে রয়েছে। তার মানে কি বিপিনদার বলা কথাগুলোই ঠিক? এই বাড়িতে সত্যিই কিছু আছে? কিন্তু এখনো পর্যন্ত অবিনাশ যে প্রচণ্ড ভয় পেয়েছে কিংবা কেউ তার ক্ষতি করার চেষ্টা করেছে এমন কিছু তো নয়। দেখতে দেখতে আরো কটা দিন কেটে যায়। মালতী নতুন করে আর ভয় পায় না। এবার থেকে সে একটু আগেই বেরিয়ে যায়। সন্ধেবেলা ফিরে এসে শুধু রান্নাবান্নাটা সেরে দিয়ে চলে যায়। সকালে তাড়াতাড়ি এসে আগের রাতের কাজ এবং সেদিনের রান্নাবান্না সব কিছু করে। তাছাড়া প্রায় মাসখানেকের বেশি কারখানায় হয়ে যাওয়ায় অবিনাশ প্রয়োজনে মাঝে মাঝে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। একদিন কি একটা কাজ করতে গিয়ে বাড়ির বারান্দার কাছের একটা পুরনো কাঠের আলমারি খুলেছিল। দেখে আলমারিতে একদম শেষের দিকে একটা পাল্লা কিছুটা বন্ধ রয়েছে। অবিনাশের কাছে পাল্লাটার চাবি ছিল না। অবিনাশ প্রায়ই আলমারি খোলে, কিন্তু এই পাল্লাটার দিকে সেভাবে তাকায়নি। কিন্তু আজ কেন জানি না পাল্লাটার দিকে নজর পড়ল, আর সঙ্গে সঙ্গে মনে হলো কি যেন একটা সে ভুলে যাচ্ছে। আলমারির কাজকর্ম সেরে নিয়ে দুপুরের দিকে বাড়ির বাগানে ঘুরে বেড়াচ্ছিল। বাড়ির পেছনের দিকে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা গাছ, তারপর পেছনের দিকে খানিকটা ফাঁকা জমি পেরিয়ে গেলে একটা ছোট্ট পুকুর। সত্যনারায়ণপুরের এই দিকটায় জনবসতি খুব একটা নেই। পাশাপাশি কয়েকটা ঘর পেরিয়ে গেলে তারপর ফাঁকা জমি। ঘুরতে ঘুরতে অবিনাশ গিয়ে দাঁড়ায় সেই জোড়া সুপুরি গাছের কাছটায়। কি মনে হতে এখান থেকে সোজা মুখ তুলে তাকায় নিজের ঘরের জানলার দিকে, যেখান দিয়ে সেদিন রাতে এই গাছের দিকে দেখা গিয়েছিল। এমনি তাকিয়েছিল অবিনাশ, কিন্তু জানলার দিকে তাকাতেই যেটা দেখতে পায় তাতে দুপুরবেলাতেও কেমন যেন চমকে ওঠে। একটু আগে যে জানলার কাছে দাঁড়িয়ে সেই গাছটার দিকে সে তাকিয়েছিল, এখন সেই জানলার কাছে ঠিক তারই মতো গরাদের কাছে হাত দুটো রেখে কাঁচের পাল্লা দুটোকে দু হাতে সরিয়ে দিয়ে তার দিকেই তাকিয়ে আছে একটা বাচ্চা মেয়ে। বয়স খুব বেশি হবে না, 12 কি 13। ফ্যাকাশে গায়ের রং, মাথার লম্বা চুল খানিকটা পেছনে খানিকটা সামনে এসে পড়েছে। চোখের দৃষ্টি ফ্যাকাশে, মুখে হাসি, দুঃখ, রাগ কোনো অনুভূতি নেই, যেন পাথর দিয়ে গড়া একটা মূর্তি। শুধু একটা ব্যাপার, এত দূর থেকে অবিনাশ যেন এক মুহূর্তের জন্য দেখতে পেল মেয়েটার দুটো চোখ কালো কুচকুচে, জ্বলন্ত কয়লার মতো। দুটো উজ্জ্বল চোখে সে তাকিয়ে রয়েছে অবিনাশের দিকে। সম্বিত ফিরে পেতেই অবিনাশ গাছের তলা থেকে সরে গেল। জোড়া সুপুরি গাছের সঙ্গে কিছু একটা যোগাযোগ বাড়িটার রয়েছে। অবিনাশ এর পরেই একদিন ছুটি নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। যাওয়ার আগেই বিপিনদার কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়ে যায়। অনেক দিন পর বাড়িতে ফিরতে অবিনাশের মা বেশ খুশি হয়। যাক, এতদিনে তাহলে ভগবান মুখ তুলে একটু তাকিয়েছে। একটু বিশ্রাম কর, আমি রান্না জোগাড় করি। দুপুরে সে শহরে এসেছিল। অবিনাশ সেই দিনটা থেকে পরদিন সকালে ট্রেনে বেরিয়ে পড়বে। কারখানায় বাকি সব কিছু হলেও দুপুরে কখনোই ঘুমটা ভালোভাবে হয় না। তাছাড়া এই কদিনে বাচ্চা মেয়েটা, মালতীর ভয় পাওয়া, সব কিছু মিলিয়ে রাতের বেলাটাও ঘুমটা কেমন যেন খাপ ছাড়া হচ্ছে। তাই স্নান সেরে নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিল অবিনাশ। ঘুমটা ভাঙে মায়ের ডাক শুনে। অবিনাশ, অবিনাশ, দরজা খোল। অবিনাশ দরজা খুলে ফেলে ঘুম জড়ানো গলায় কিছু একটা বলতে যাওয়ার আগেই মায়ের কৌতূহল মেশানো গলার কথা শোনে। হ্যাঁ রে, তোর ব্যাগের ভেতরে এই শাড়িটা এলো কোথা থেকে? শাড়ি? শাড়ি আমার ব্যাগে আসবে কোত্থেকে? আমিও জানতে চাইছি। নতুন শাড়ি হলে না হোক অন্য কিছু ভাবতে পারতাম, কিন্তু একটা পুরনো শাড়ি এবং ময়লা হয়ে গেছে, এখানে ওখানে ছেঁড়া, এই শাড়িটা তোর ব্যাগে এলো কোথা থেকে? মায়ের কথায় অবিনাশের ঘুম ছুটে যায়। তাকিয়ে দেখে মায়ের হাতে সত্যিই একটা শাড়ি, একটা লাল রঙের শাড়ি। রেশমি শাড়ি যেমন হয় ঠিক তেমন,
কিন্তু শাড়িটা যেমন ময়লা হয়েছে তেমনি এদিকে ওদিকে ছিঁড়ে গেছে। বহুদিন আগের পরিত্যক্ত কোনো শাড়ি যেন মা দুহাতে তুলে নিয়েছে। অবিনাশ হতভম্ব হয়ে যায়। আমার ব্যাগে শাড়ি কোথা থেকে? কথাটা বলতে বলতে হঠাৎ করেই যেন অবিনাশের মনে পড়ে যায় একটা কথা, একদিন আগের একটা কথা। এটাই তো সেই শাড়িটা, কিন্তু এটা এখানে এলো কি করে? আরে অবিনাশ নিজের হাতে তাড়াতাড়ি মায়ের হাত থেকে শাড়িটা তুলে নেয়। তারপর বাইরে এসে বাড়ির দরজার সামনের দিকে রাস্তার পাশটায় ছুঁড়ে ফেলে দেয়। বলে, তাহলে হয়তো ব্যাগ গোছানোর সময় কোনোভাবে ঢুকে পড়েছে। আসার আগে তাহলে ঘরটা পরিষ্কার করছিলাম, ওখানেই বোধহয় ছিল। মা রান্নাঘরের দিকে চলে যায়। যেতে যেতে নিজের মনে বলতে থাকে, শাড়িটা অনেক পুরনো, ছেঁড়া নোংরা হলেও শাড়িটা বেশ ভালো। এমন রেশমি শাড়ি সচরাচর কারোর কাছে দেখা যায় না। অবিনাশের মনে পড়ে যায় একটা দিনের কথা। এই ঘরটা শুধু একটু পরিষ্কার করে নিও। আসলে বুঝতেই পারছো, অনেক দিন ধরে বন্ধ আছে তো। বারান্দার দিকে একটা আলমারি আছে, ওই আলমারিটা ওখানেই রেখো। দরকার হলে তুমি ব্যবহার করতে পারো। আলমারিটা একবার গুছিয়ে নিও, তাহলেই হবে। ভারী আলমারি কিন্তু, কাঠের পুরনো, বুঝতেই পারছো। ও বিক্রি করে দিলে তেমন টাকাও পাবে না। তাছাড়া ওটা ওখান থেকে নিয়ে টানাটানি করা বেকার ঝামেলা। তার থেকে বরং ওই থাক, কাজে লেগে যাবে তোমার। কথাগুলো বলেই ঘরটা ওকে দেখিয়েছিল বিপিনদা। বাড়ির সামনে দাঁড়িয়ে অবিনাশের বেশ একটা খুশি খুশি ভাব মনে এসেছিল। এত বড় বাড়ি, সে একা থাকবে। বাড়ির বাগানে বাগানটা জঙ্গল মতো হয়ে আছে। চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা বড় একটা গেটও রয়েছে। প্রতিটা ঘরের চাবি, আলমারির চাবি, সমস্ত কিছু একটা গোল রিংয়ের মধ্যে ছিল। সবকিছু গোটাটাই বিপিনদা অবিনাশের হাতে তুলে দিয়ে বলে, তাহলে নিজের নতুন বাড়ি একটু গুছিয়ে নাও, আমি চলি। আজ আর কারখানায় আসতে হবে না, বিশ্রাম করে নাও। এখানে ঘর ঝাড় দেওয়া ছাড়াও আরো অনেক কাজ রয়েছে। কাউকে পাঠিয়ে দিতে পারতাম ঠিকই, কিন্তু আগেই তো বলেছি, এই বাড়িটায় চট করে কেউ আসতে চায় না। বিপিনদা চলে যাওয়ার পর অবিনাশ নিজের হাতেই কাজটা করেছিল। ঘরদোরগুলো পরিষ্কার করে বারান্দাটা ঝেড়ে নিয়ে সমস্ত কাজ সারতে প্রায় 2 ঘন্টা মতো লেগেছিল। তারপরে আলমারিটার কাছে এসে অনেক কষ্ট করে আলমারিটা খোলে। আর আলমারিটা খুলতেই মাঝামাঝি জায়গায় একটা তাকের মধ্যে পড়ে থাকতে দেখেছিল একটা শাড়ি। আলমারি তো ফাঁকা, অথচ এই শাড়িটা আলমারির ভেতরে এলো থেকে। এটা তো একটা রেশমি শাড়ি বলে মনে হচ্ছে। না পুরনো হোক, কিন্তু সব কিছু তো রাখা যাবে না। বাকি কাজকর্ম করতে করতে সন্ধে হয়ে এসেছিল অবিনাশের। শাড়িটা বারান্দার একপাশে রেখে সে ভুলে গিয়েছিল। বিপিনদার দিয়ে যাওয়া খাবার খেয়ে রাতের বেলা শুতে যাবে, এমন সময় হঠাৎ করে শাড়িটার কথা মনে পড়ে যায় তার। এই দেখো, শাড়িটা তো ফেলাই হলো না, ঘরের মধ্যে আবার ইঁদুরে জ্বালাতন করবে। যাই, শাড়িটা ফেলে আসি। কিন্তু বারান্দার কাছে এসে অবাক হয়ে যায় অবিনাশ। ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ, অথচ একটু আগে যে শাড়িটাকে যেখানে সে রেখে গিয়েছিল সেখানে আর কিছু নেই। ব্যাপারটা তখন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আজ নিজের ব্যাগের ভেতর থেকে পাওয়া শাড়িটার কথা মনে পড়তেই সেদিনের কথা মনে পড়ে গেল। এই শাড়িটা যদি সেদিন হারিয়ে যায়, তাহলে আজ তার ব্যাগের ভেতরে এটা এলো কি করে? অবিনাশ ভেবেছিল একটা দিনের মধ্যে মন্মথ চক্রবর্তীর সঙ্গে দেখা করবে, কিন্তু তার সঙ্গে দেখা হলো না। কি একটা কাজ এসে পড়েছিল, তাই পরদিন সকালেই অবিনাশকে আবার ফিরতে হলো সত্যনারায়ণপুরে। দেখতে দেখতে আরো বেশ কয়েকটা দিন কেটে গেল। অবিনাশের এবার মাঝে মাঝে মনে হতে লাগলো সব কিছু সত্যি, আবার মাঝে মাঝে মনে হতে লাগলো না, এর আগে যারা এই বাড়িটায় থাকত তাদের যেমন মনের ভুল হয়েছিল, আমারও হয়তো তাই হচ্ছে। হতে পারে কাজের চাপ, কিংবা একা একা বাড়িতে সারাদিন থাকা, তাই জন্যই হয়তো এই সমস্ত হ্যালুসিনেট করছি। দিনের বেলা তো এসব কিছুই আমার মনে হয় না যে কোনো কিছু আছে বা, কিন্তু একমাত্র সেদিন দুপুরে সেই মেয়েটাকে জানলায় দেখতে পাওয়ার ছাড়া রাতের বেলা একটু অস্বস্তি হয় ঠিকই, কিন্তু প্রতিদিন তো
মেয়েটাকে দেখা যায় না। ধীরে ধীরে নিজের ওপরেই অবিনাশের সন্দেহ হতে লাগলো। আসলে যা হচ্ছে তার সবটাই কি ঠিক, নাকি তার মনের ভুলও হতে পারে? নিজের ব্যাগে সেই শাড়িটা খুঁজে পাওয়া, দুপুরবেলা জানলার ধারে মেয়েটাকে বসে থাকতে দেখা, কিংবা আরও বাকি সব কিছু। এরপরেই একদিন রাতে ঘটে গেল একটা অদ্ভুত ব্যাপার। সেদিন আকাশে গোল রূপালী থালার মতো চাঁদ উঠেছে। শীত পেরিয়ে বসন্তের পথে ধাবিত হয়েছে গোটা পৃথিবী। অবশ্যই তা মানুষের তৈরি করা এক ঋতুপর্ণারই হাত ধরে। কুয়াশা এখনো নেই বললেই চলে, তবুও বাতাসের সামান্য একটা ঠান্ডা ভাব রাতের বেলা থেকেই যায়। অবিনাশ বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল। বাথরুম বাড়ির সঙ্গে হলেও বাইরের দিকে, অর্থাৎ বারান্দা পেরিয়ে উঠোনে নেমে তারপর যেতে হয় বাথরুমের দিকে। বাথরুমে লাইট রয়েছে, তাই টর্চটা হাতে নেয় না অবিনাশ। কাজ সেরে বাথরুম থেকে বেরিয়ে বারান্দার দিকে উঠতে যাবে, এমন সময় বুঝতে পারে বাড়ির পেছনের দিক থেকে আবার সেই চাপা হাসির শব্দ, আর তার সঙ্গে গাছের ডালপাতা ঘষার মতো শব্দটা ভেসে আসছে। আজ যেন অবিনাশ প্রাণপণ ঠিক করেই ফেলে আসলে কি হয়েছে তাকে সেটা দেখতেই হবে। তাই পা টিপে টিপে বাড়ির দেওয়ালটাকে আড়াল করে এগিয়ে যায় পেছনের দিকে। প্রথমে ভালো করে কিছু দেখা যায় না, তারপরে সেই জোড়া সুপুরি গাছের দিকে তাকাতেই দেখতে পায় আবার জোড়া সুপারি গাছের মাঝে সেই দোলনাটা ঝুলছে, আর সেই দোলনার ওপর এবার বসে আছে একটা মেয়ে। দুটো হাত দোলনার দুপাশে রেখে সে যেন প্রাণের আনন্দে দুলে চলেছে। অবিনাশ দেওয়ালের কাছে চুপ করে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখে চলেছিল সামনের দুলতে থাকা সেই দোলনাটাকে। দোলনার ওপর বসে রয়েছে একটা মেয়ে। চাঁদের আলোয় তাকে ভালোভাবে দেখা যায় না, কিন্তু দুলতে দুলতে যখন মেয়েটা সামনের দিকে এগিয়ে আসে তখনই তার মুখের একপাশের ওপরে আলো পড়ে। মেয়েটার মুখের একদিকটায় মাংস বলতে কিছু নেই, যেন হাড়। শরীরটার সাথে মাংস রক্ত জমাট বেঁধে খানিকটা খাবলা খাবলা মতো লেগে রয়েছে। তার সেই কালো উজ্জ্বল কয়লার মতো চোখটা যেন একভাবে তাকিয়ে রয়েছে সামনের দিকে। অবিনাশের পায়ের তলায় যেন মাটিটা সরে আসতে শুরু করে। এই প্রথমবার এত কাছ থেকে এত ভালোভাবে যেন সে মেয়েটাকে দেখতে পাচ্ছে। আজ কিছুতেই এখান থেকে পালাবে না, কিছুতেই এখান থেকে যাবে না। মেয়েটা কে সেটা জানা দরকার। আর ওই দোলনাটাই বা ওখানে এলো কি করে? সুপুরি গাছ দুটো তখন আগের থেকে আরো জোরে দুলতে শুরু করেছে। অবিনাশ বুঝতেও পারেনি কখন মেয়েটা তার দোলনার গতি বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই হাসির শব্দ চারপাশে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অবিনাশ পাথরের মতো দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্যটা। কখন যে মেয়েটার দোলনা থেমে গেছে প্রথমে সে খেয়ালই করেনি। মেয়েটা দোলনা থামিয়ে সোজা মুখ তুলে তাকায় অবিনাশের দিকে। চাঁদের অল্প আলোয় অবিনাশের মনে হয় মেয়েটার সেই কালো নরকের অন্ধকারের মতো গহীন চোখ দুটো সোজা তার দিকেই তাকিয়ে আছে। অবিনাশ নিঃশ্বাস বন্ধ করে ফেলে। দেওয়ালের সঙ্গে যতটা সম্ভব নিজেকে চাপা দিয়ে আটকে রাখার চেষ্টা করে। মেয়েটা যেন অবিনাশের দিক থেকে মুখ সরিয়ে নেয়। তারপর একটা চাপা কান্নার শব্দে মেয়েটা দোলনা থেকে নেমে আসে। দোলনাটা কিন্তু আগের মতো চলতে থাকে। অবিনাশের আরও মনে হলো অন্য কোনো দোলনা নয়, যেন একটা কাপড় জাতীয় দুটো সুপুরি গাছের মাঝে বেঁধে ওই দোলনা তৈরি হয়েছে। মেয়েটা হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। এটা বাড়ির পেছনের দিক। বাড়ির অন্য পাশ দিয়ে মেয়েটার শরীরটা সামনের দিকের দেওয়ালে হারিয়ে যেতেই অবিনাশ যেন সম্বিত ফিরে পায়। তাড়াতাড়ি এগিয়ে যায় দুটো সুপারি গাছের মাঝখানে থাকা সেই কাপড়টার কাছে। একটা অদ্ভুত সম্ভাবনা তার মাথায় দেখা দিয়েছে। মেয়েটা একটা কাপড়ের ওপর বসে দোল খাচ্ছিল, কিন্তু হ্যাঁ, এত দূর থেকে চাঁদের আলোয় মনে হচ্ছিল যেন ওটা আমার চেনা। চারপাশে তখন শিরশিরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। হালকা হালকা বাতাস অবিনাশের কপালের বিন্দু বিন্দু ঘামগুলোকে যেন শুষে নিয়ে যায়। অবিনাশ বুঝতে পারে হৃদপিণ্ডটার যেন তার অনিচ্ছা সত্ত্বেও বারবার অহেতুক শব্দ করে তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে।
অন্ধকার আর চাঁদের আলোর মাঝে অদৃশ্যকে যেন একটা রয়েছে। একটু আগে মেয়েটাকে দেখতে পাওয়া পর্যন্ত অবিনাশ তাও সামলাতে পারছিল, কিন্তু এখন চারপাশে কেউ কোথাও নেই। অবিনাশের কণ্ঠনালী শুকিয়ে আসতে লাগলো। এক ফোঁটা জল যদি গলায় কেউ ঢেলে দিত তাহলে ভালো হতো। কিন্তু এক পা করে অবিনাশ এই সুপুরি গাছের তলার দিকে যতই এগোতে লাগলো ততই যেন তার মনে হতে লাগলো ওই দোলনার শাড়িটা যেন সত্যিই তার বড্ড চেনা। চাঁদের আলোটা সুপারি গাছ আর বাকি গাছগুলোর মাথার ওপর এমনভাবে পড়েছে যে সব জায়গায় চাঁদের আলো মাটিতে দেখা যায় না, মাঝে মাঝে অন্ধকার। আর একটু এগিয়ে আসতেই সেই অন্ধকারের মাঝেই এক খাবলা অন্ধকারের দিকে তাকাতে অবিনাশের মনে হলো সেখানে কে যেন বসে আছে, যেন এতক্ষণ সেখানে বসে অবিনাশের জন্যই অপেক্ষা করছে। এই মাত্র অবিনাশের দিকে তার চোখ পড়েছে বলে সে তাকে দেখতে পেয়েছে, কিন্তু যে বসে আছে সে এতক্ষণ ধরে অবিনাশকেই দেখছিল। অবিনাশ থমকে যায়, অন্ধকারের দিকে আরো ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু না, কিছুই নেই। অথচ একটু আগেও মনে হচ্ছিল এখানে কেউ আছে। অবিনাশের মনে হয় মাথার ভেতরটায় সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এমনই কিছু বলেছিল ওই বাড়িতে যারা থাকতো, তারা সকলেই ভয় পেত, কিন্তু খুলে কেউ ভালোভাবে কিচ্ছু বলতে পারেনি। আমিও তো বলতে পারবো না আমি কি দেখেছি। একটা বাচ্চা মেয়েকে বারবার দেখেছি, বারবার, কিন্তু বাচ্চা মেয়েটা কে সেটা অবিনাশ জানে না। অবিনাশ জানে না রাতের বেলা ওই দুটো সুপারি গাছের মাঝে ওই অদ্ভুত দোলনাটা আসে কোথা থেকে। একটা চাপা হাসির শব্দ যেন বাড়ির পেছনের এদিকটায় বাতাসে গুমড়ে গুমড়ে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। অবিনাশের মনে হচ্ছিল ঘাড়ের কাছে শুধু ঠান্ডা বাতাস নয়, তার সঙ্গে ধারালো নৌকওয়ালা কয়েকটা আঙুল যেন আস্তে আস্তে ছুঁয়ে যাচ্ছিল তাকে। সুযোগ পেলেই ওই ধারালো আঙুলগুলো ঘাড় বরাবর রক্ত মাংস ভেদ করে এসে ভেতরে ঢুকবে। সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্কে অবিনাশের মনে একসাথে অনেক কিছু চলতে থাকে। একবার মনে হচ্ছে ছুটে ঘরে চলে যায়, গিয়ে ঘরের দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে বসে থাকে। তারপর আবার মনে হচ্ছে না, ঘরের ভেতর গেলে চলবে না, তাকে জানতেই হবে এখানে কি হচ্ছে, না হলে এখানে তো এমনভাবে আর থাকা চলে না। বিপিনদা কিংবা মন্মথ চক্রবর্তীকে এই সমস্ত কথা বললে তারা ভাববে অবিনাশ ভয় পেয়েছে, কিন্তু অবিনাশ ভীতু নয়। কথাগুলো ভাবতে ভাবতে দুটো সুপারি গাছের একদম কাছে এসে দাঁড়িয়েছিল অবিনাশ। আর ঠিক তখনই অবিনাশের পেছনের দিক থেকে কার যেন একটা খসখসে পায়ের শব্দ শুনতে পেল সে। পেছনে ঘুরে দেখতে যাওয়ার আগে একটা বাচ্চা মেয়ে অবিনাশের পাশ থেকে এগিয়ে গিয়ে বসলো দোলনার কাছে। এখন কিন্তু মেয়েটার সেই আগের মতো ভয়ানক মূর্তিটা নেই। একটা 12-14 বছরের মেয়ে, তার মুখটা ফ্যাকাশে হলেও চোখ মুখ সমস্ত কিছু একটা মেয়ের মতো। মাথার চুল কাঁধের কাছ পর্যন্ত এসে পড়েছে, এলোমেলো হাওয়ায় সেটা দুলছে। মেয়েটা কাপড়ে হেলান দিয়ে বসে দোল খাচ্ছে, যেন কেউ তার পেছন থেকে আস্তে আস্তে দোল দিচ্ছে। অবিনাশ সেখানে দাঁড়িয়ে আছে মেয়েটার এক পাশে। দোল খেতে খেতে মেয়েটার শরীর অবিনাশের একদম গায়ের কাছে এসে পড়ছে, আর অবিনাশের বারবার মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া যেন তাকে ছুঁয়ে যাচ্ছে। মেয়েটা কিন্তু এর মধ্যে একবারও তার দিকে তাকায় না, নিজের মতো দোল খাচ্ছে। তারপর হঠাৎ করে মেয়েটা থেমে গেল, দোলনার মধ্যে শুয়ে পড়ল। কেন এবার শুয়ে শুয়ে দোল খাওয়ার ইচ্ছে হয়েছে তার অবিনাশ কিছুই বুঝতে পারছিল না। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আসলে দোলনাটা যেভাবে টাঙানো হয়েছিল সেটা একটা শাড়ি। এই শাড়িতে কিভাবে যেন মেয়েটার গলাটা হঠাৎ করে জড়িয়ে যায়। একটা তীব্র চিৎকার আর তার সঙ্গে সঙ্গে গোঙানির শব্দ শুনতে পায় অবিনাশ। তার চোখের সামনে দুলতে থাকে দোলনাটা, আর সে দুলতে থাকা দোলনার মধ্যে গলায় জড়িয়ে মেয়েটা একটা হাত তুলে যেন কিছু একটা ধরবার চেষ্টা করে। অবিনাশ জানে চোখের সামনে সে যেটা দেখতে পাচ্ছে সেটা সত্যি নয়, কিন্তু তারপরেও চোখের সামনে এমন একটা বিভৎস দৃশ্য দেখে চুপ থাকতে পারে না সে। মেয়েটা দোলনার মধ্যে জড়িয়ে গেছে। সেই জড়িয়ে যাওয়া অবস্থাতে তার গলাটা কাপড়ের দুই প্যাঁচে শক্ত করে আটকে গেছে। চাঁদের অল্প আলোতে অবিনাশ যেন স্পষ্ট দেখতে পায় মেয়েটার দুটো চোখ ফুলে আসছে, যেন
এখনই ঠেলে বাইরে বেরিয়ে আসবে। মেয়েটা হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, দুহাতে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পারছে না। অবিনাশ সামনের দিকে এগিয়ে গেল মেয়েটাকে ধরতে। আমি আসছি, দাঁড়া। সামনে এগোতে গিয়ে হঠাৎ ধপ করে মাটিতে ছিটকে পড়ল অবিনাশ। কোথায় সেই দোলনা, কোথায় সেই মেয়ে? দুটো সুপুরি গাছের মাঝখানে আর কিচ্ছু নেই। চাঁদের আলোয় মাটির ওপরে উঠে দাঁড়িয়ে চারপাশে ঘুরে দেখল অবিনাশ। না, কিচ্ছু নেই। বাতাসে সেই আগের মতো গন্ধটাও আর নেই। অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল অবিনাশ। বাতাসের গায়ে কান পেতে যেন অবিনাশ শোনার চেষ্টা করল। মনে মনে অনেকক্ষণ ধরে অদৃশ্য কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু কিছু হলো না। তার মন থেকে ভয়টা ততক্ষণে আস্তে আস্তে কেন জানি না সরতে শুরু করেছে। যেভাবে মেঘের আকাশে হালকা মেঘ সরে এসে সূর্য উঁকি দেয়, ঠিক সেভাবেই অবিনাশের যেন মনে হলো ভয় নয়, মেয়েটা তাকে কিছু বলতে এসেছিল। পেছনের দিকে ঘুরে নিজের ঘরের জানলার দিকে তাকাতে দেখতে পেল জানলার পাল্লাটা খোলা, এবং সেই জানলার পাল্লা দিয়ে ঘরের ভেতর থেকে উঁকি দিচ্ছে একটা মুখ। দুহাতে জানলার গরাদ ধরে আছে। মেয়েটা তার সেই ভীত সন্ত্রস্ত মুখটা একভাবে তাকিয়ে দেখছে। অবিনাশ এবারে ভয় পেল না। তার বারবার মনে হচ্ছে মেয়েটা যেন কিছু বলতে চায়, একটা কিছু বোঝাতে চায় তাকে। সর্বনাশ, এত কিছু হয়েছে! তার মানে এখানে যারা আগে এসেছিল তারা সবাই এমন কিছু দেখেছে। একটা বাচ্চা মেয়ের কথা যে আমিও শুনিনি সে কথা নয়, কিন্তু সত্যি যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তো মর্মান্তিক ব্যাপার। আচ্ছা বিপিনদা, তুমি বলেছিলে ওই বাড়িটা তোমার কোনো আত্মীয়র। আচ্ছা, তারা যখন থাকতো তখন তাদের সঙ্গে আর কে কে থাকতো? তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে থাকতো। ওই তুমি যেমন বলেছ 12-13 বছর বয়সী ছিল মেয়েটা। তারপর একদিন হঠাৎ করেই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। কিভাবে নিখোঁজ হয়েছিল তা জানি না। তারপরেই তো ওরা জায়গাটা ছেড়ে এখান থেকে চলে যায়। যাওয়ার আগে আমায় দায়িত্ব দিয়ে গেছিল, আর ফিরে আসেনি। জায়গাটা আমি কম দামেই কিনে নিয়েছিলাম। কিন্তু যদি মেয়েটা হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি এইসব কেন দেখলাম? আর 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 তোমাকে তোমাকে আরেকটা জিনিস দেখাই, দাও। আর এই এই দেখো, এই কাপড়টা চিনতে পারছো? যে কাপড়টা অবিনাশ নিজের বাড়িতে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সে কাপড়টা আবার কি করে যেন আজ সকালে তার ঘরের বিছানার একপাশে একটা দড়িতে মেলা ছিল। সেটা সে নিয়ে এসেছিল। কাপড়টা বের করে দেখাতেই বিপিন প্রথমে চিনতে পারল না। অনেক পুরনো, নোংরা হয়ে গেছে। তারপর যেন কাপড়ের পাড়ের দিকটা দেখে চিনতে পারল। বলল, কাপড়টা এটা বোধহয় আমি দেখেছি। যে আত্মীয়রা থাকতো সে আমার কাকার ছেলে আর তার স্ত্রী। এই কাপড়টা বোধহয় আমার কাকার ছেলের বউয়ের কাছে আমি একবার দেখেছিলাম। শাড়িটা তার বেশ পছন্দ ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, শাড়িটা তার বেশ পছন্দের ছিল। কিন্তু কি যেন একটা হয়েছিল, তারপর থেকে শাড়িটার পরতো না, জানো তো। তারপর একদিন এই শাড়িটা দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে বাড়ির পিছনের ওই সুপারি গাছের মাঝে দোলনাটা বানিয়ে দিয়েছিল। আর এই শাড়ি দিয়েই তৈরি হয়েছিল সেই দোলনাটা, যেই দোলনা ওই মেয়েটার গলায় ফাঁস লেগে মারা যায়। কিন্তু তাহলে মৃতদেহটা কোথায় গেল? আর তাহলে তোমার সেই কাকার ছেলে আর তার বউ এ কথা বললো না কেন যে মেয়েটা হারিয়ে গেছে? জানি না, এ প্রশ্নের উত্তর পাওয়ার মতন সম্ভাবনা আজ আর নেই। কারণ ওই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তার 2 বছরের মধ্যে একটা অ্যাক্সিডেন্টে আমার সেই কাকার ছেলে এবং তার বউ দুজনেই মারা যায়। যদি কোনোভাবে ওই মেয়েটার ব্যাপারে খোঁজ করা যায় তাহলে হয়তো এই সমস্যার একটা সমাধান হবে। কিন্তু সেই সমস্যার সমাধান তো আর হলো না। বিষণ্ণ মুখে
অফিস ঘরের চেয়ারের মধ্যে বসে রইল অবিনাশ। বিপিন কি যেন ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে যায়। তারপর একটু পরেই ফিরে এসে বলে, আনা ঘুষো আমি একটা কথা শুনেছিলাম, মানে যদিও কথাটা সত্যি না মিথ্যে তা জানি না। আমার কাকার ছেলে মানে সুবিমল শহরে কাজ করত, বেশিরভাগ সময় সে বাড়ির বাইরেই থাকতো। এখানে কাকার ছেলে আর তার বউ এ বাড়িটা কিনে এসেছিল। আশেপাশের বেশ কয়েকটা বাড়ি তো তুমি দেখেইছো। সেখানেই কোনো এক বাড়িতে এক ভদ্রলোক থাকতেন, বিয়ে করেননি, তার নামটা মনে পড়ছে না, তবে আশেপাশের লোকেরা বলেছিল যে সেই লোকটির সাথে সুবিমলের বউয়ের মানে একটা সম্পর্ক মতো তৈরি হয়েছিল আর কি। মাঝে মাঝে লোকটি তার বাড়িতে যেত, এবং যেহেতু সুবিমল সবসময় বাড়িতে থাকতো না, তাই একটা বদনামও রটেছিল আর কি। তবে সুবিমল এসব নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল লোকটার সঙ্গে, ব্যাপারটা আমিও ঠিক জানতাম না তখন। তারপরে লোকটা এখান থেকে চলেও যায়, কিন্তু তারপরেই এসব ব্যাপার ঘটেছিল। কথাটা মনে পড়লো বলে তোমায় বললাম, জানি না এর সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে কিনা। কথাটা বলে বিপিন চলে যেতেই একটা অদ্ভুত সম্ভাবনা অবিনাশের মাথায় আসে। তাহলে কি মেয়েটা এমনি এমনি মরেনি? মেয়েটাকে কেউ মেরেছে? কিন্তু কেন? আর মেয়েটার শরীর অমনভাবে গায়েব করে দেওয়ার পেছনেই বা কি কারণ? এর উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। আজ রাতে ওই মেয়েটাকে আবার দেখতে পেলে তার কাছ থেকে উত্তরগুলো খুঁজে দিতে হবে। সন্ধেবেলা মালতীর সঙ্গে দু একটা কথা বলার পর অবিনাশ বলল, আচ্ছা মালতী, এই বাড়িতে অনেক আগে একটা পরিবার থাকতো, সে ব্যাপারে তুমি জানো? মানে ওই বিপিনদার কাকার ছেলে, তার বউ, তার একটা মেয়ে। কথাটা শুনে মালতী চমকে ওঠে। তারপর বলে, তা জানতাম দাদাবাবু, আমি তো এ বাড়িতে কাজ করতাম। ওই দাদাবাবু বড় ভালো লোক ছিল, কিন্তু বৌদির মনে স্বভাব চরিত্রে খুব একটা ভালো ছিল না, সব সময় বাড়িতে থাকতো না। দাদাবাবুর পেছনে বাড়িতে অনেক সময় মাঝে মাঝে লোক আসতো। ওই যে ওই পাশের বাড়ির একটা লোক, কি যেন নাম ছিল, সে মাঝে মাঝেই বাড়িতে আসতো। দিনের বেলা কখনো কখনো আসতো, আবার কখনো কখনো রাতের বেলাতেও আসতো। আমি তো তখন এ বাড়িতে দুবেলা আসতাম। মাঝে মাঝে সন্ধেবেলায় আমায় আসতে বারণ করে দিত বৌদিমণি। তখন বুঝতে পারিনি, পরে বুঝলাম। যেদিন বারণ করতো সেদিন সন্ধ্যের পর ওই লোকটাই এই বাড়িতে আসতো। কিন্তু ওই বাচ্চা মেয়েটা হারিয়ে গিয়েছিল, ওই পরিবারের সঙ্গে যে মেয়েটা থাকতো তাকে তুমি নিশ্চয়ই দেখেছো? দেখেছি গো, বড় ভালো ছোট্ট মেয়েটা। বাড়ির পেছনে ওই যে জোড়া সুপুরি গাছটা আছে, ওই সুপারি গাছের কাছে বৌদিমণির একটা পুরনো লাল রঙের রেশমি শাড়ি দিয়ে আমি তো নিজের হাতে দোলনা বেঁধে দিয়েছিলাম। মেয়েটা বড় বায়না করতো দোলনার জন্য, আর দুপুরে ওই দোলনায় গিয়ে চাপতো। মাঝে মাঝে সন্ধ্যের সময় দোলনায় চলে যেত। সন্ধ্যেবেলা গেলে আমার চোখে পড়লে আমি নিয়ে আসতাম তাকে। ভেবেছিলাম খুলে দেব, কিন্তু সেটা আর খোলা হয়নি। অবিনাশের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মালতী তখনও বলে চলেছে, আপনি বললেন বলে মনে পড়লো দাদাবাবু, এই বাড়িতে তো আমি প্রথম এসেছিলাম, তারপর শুনলাম মেয়েটা নাকি একদিন হারিয়ে গেছে। অনেক খোঁজ খবর চললো। কয়েকদিন পর দাদাবাবু বৌদিমণিকে নিয়ে এখান থেকে চলেও গেল। বাড়িটা ফাঁকা পড়ে রইল। তারপর থেকে যেই এই বাড়িতে থাকতে আসে, তার সঙ্গে তো আমি আসি এখানে রান্না করতে। অনেক ভয় পায়। আমিও কয়েকবার কিসব দেখেছি, কিন্তু কেন বলো তো দাদাবাবু? আজও শুনলাম বিপিনদার কাছে ওর কথা, তাই বললাম। আচ্ছা, মেয়েটা কি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল? মানে তুমি কি কিছু জানো এই ব্যাপারে? মালতী এবার অদ্ভুত চোখে তাকালো অবিনাশের দিকে। তারপর কেমন যেন নিজের মনে মনে বলল,
বৌদিমণি ভালো ছিল না গো দাদাবাবু। বৌদিমণি সব সময় মনের ভেতর অনেক কিছু চলতো। মেয়েটাকে দু চোখে দেখতে পারতো না, সে সব সময় মারতো। যতক্ষণ আমি বাড়িতে থাকতাম মেয়েটাকে আমি সামলাতাম। এটা বড় ভালো ছিল, শান্তশিষ্ট, মার খেয়েও চুপ করে বসে থাকতো। যতক্ষণ দাদাবাবু বাড়িতে থাকতো দাদাবাবুর কাছেই থাকতো সে। দাদাবাবু চলে গেলেও মায়ের কাছে কিন্তু সহজে যেত না। তারপর যে কি হলো, মেয়েটা না হারিয়ে যেতে পারে না। আমার তো মনে হচ্ছে ওই বৌদিমণি কিছু করেছিল, কিন্তু ওদের তো অনেক টাকা পয়সা আছে, অনেক কিছুই করেছে ওরা, তাই পুলিশ এসেও তেমন কিছুই করতে পারলো না। আচ্ছা, যেদিন মেয়েটা হারিয়ে গিয়েছিল সেদিন কি সন্ধ্যাবেলা এসেছিলে? না দাদাবাবু, সেদিন রাতের বেলা তো আমি আসিনি। সেদিন বলে দিয়েছিল বিকেলে না আসতে। আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই বিকেলের পর বাড়িতে কেউ আসবে। কি আর বলবো। ও ভালো কথা, এটা তো বলাই হয়নি। দাদাবাবু বৌদিমণির মেয়েটা বড় ভালো ছিল, তার নাম ছিল তুলি। কিন্তু কপাল, সবই কপাল, বুঝলেন দাদাবাবু। মেয়েটা কথা বলতে পারতো না, বোবা ছিল। বিছানায় শুয়ে অনেক রাত পর্যন্ত অবিনাশের মাথায় ঘুরছিল ব্যাপারগুলো। মেয়েটা বোবা ছিল, আর সেদিন সন্ধ্যার পর নিশ্চয়ই এই বাড়িতে ওই লোকটা এসেছিল, যার সঙ্গে ওই তুলি নামের মেয়েটার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা, মেয়েটাকে তো সে ওই দড়িতে গলায় ফাঁস লাগা অবস্থায় মরে থাকতে দেখেছিল, তাহলে সেটা কখন ঘটেছিল? মালতীর বলা কথাগুলো বারবার ঘুরতে লাগলো অবিনাশের মাথায়। মাঝে মাঝে তুলি দুপুরে নয়, সন্ধ্যাবেলাতেও ঘর থেকে বেরিয়ে ওই পেছনের দোলনার কাছে চলে যেত। একসময় ঘুমিয়ে পড়েছিল অবিনাশ। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই শুনতে পায় পাশের ঘরে কারা যেন কথা বলছে। খুব চাপা স্বরেই বলছে, কিন্তু বলছে। এই নিস্তব্ধ রাতে ওদের চাপা স্বরের শব্দ যেন ইটের দেওয়াল ভেদ করে এই ঘরে এসে ঢুকছে। অবিনাশ উঠে দাঁড়ায়। এখন আর আগের মতন ভয়ে তারা নেই, তার মনে জমা হয়েছে কৌতূহল। ঘরটা অন্ধকার, আলো কখন যেন নিভে গেছে। আবার আগের মতো সেই জানলাটা খোলা। জানলার দিকে এগিয়ে গেল না অবিনাশ, অন্ধকারই এগিয়ে গেল দরজার দিকে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই পাশের ঘর থেকে ভেসে আসা সেই কথাগুলো আরো ভালোভাবে শোনা যেতে লাগলো। যেন কোনো স্ত্রীলোক কথা বলছে, খুব চাপা স্বরে হলেও অবিনাশের কানে আসছে। অথচ কি কথা বলছে সেটা অবিনাশ বুঝতে পারছে না। দেওয়ালের কাছে কান রাখতেই ভেতর থেকে মেয়েলি আদুরে গলায় একটা হাসির শব্দ শোনা যেতে লাগলো, আর একটা পুরুষ মানুষের কণ্ঠস্বর। কি যেন বলছে ওরা। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে একটা গোঙানির শব্দ। ঘরের ভেতর স্ত্রীলোকটি যেন কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে পুরুষ মানুষটি যেন হতভম্ব হয়ে তাকে সামলাবার জন্য কি যেন বলতে থাকে। তারপর অবিনাশ দেখে পাশের ঘরের দরজাটা খুলে যায়, যে দরজা আজ সে নিজের হাতে বন্ধ করেছিল। সেই দরজা খুলে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে একটি স্ত্রীলোক, তার পেছনে একটি পুরুষ মানুষ। লোকটা ঘরের দরজা দিয়ে ছুটতে থাকে বাড়ির পেছনের দিকে। একটা ভয়ে যেন তার গলায় ছড়িয়ে রয়েছে। পুরুষ মানুষটিও তার পিছু পিছু যায়। অবিনাশ আর সামলাতে পারে না নিজেকে, সেও এগিয়ে যায় ওদের দুজনের পেছনে। ওরা ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে বাড়ির পেছনের সেই দুটো সুপুরি গাছের তলায় থাকা রেশমি ফাঁসের দোলনাটার দিকে। এখানে তখন কি হয়েছে অবিনাশ ভালোই বুঝতে পারে। সেই রেশমি শাড়ির ফাঁসের মধ্যে আটকে গিয়ে মারা গেছে বছর 12-13 একটা মেয়ে, যার নাম তুলি। লোকটা ফাঁস থেকে কোনো রকমে মেয়েটাকে ছাড়িয়ে ফেলে।
তারপর কান্না ভেজা গলায় যেন কি বলতে থাকে। অবিনাশ সেসব ভালোভাবে শুনতে পায় না, শোনার দরকারও নেই। সেই আলো অন্ধকারের মধ্যে পুরুষ মানুষটার মুখের দিকে একবার সে তাকায়। সমস্ত কিছু যেন তার কাছে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আরেকটু বাকি আছে। মৃতদেহটা কোথায় চলে গেল সেটা দেখা দরকার। আরেকটু সময় কাটতেই অবিনাশ বুঝতে পারে আজ থেকে 5 বছর আগে এই বাড়িতে সেদিন রাতের বেলা কি ঘটেছিল। সে এখন সব কিছু জানে। পরদিন আবার পুলিশ আসে। অবিনাশ সমস্ত কথাই গিয়ে বলেছিল বিপিনকে। বিপিনদা পুলিশ নিয়ে আসে। এই বাড়ি থেকে পাশের বাড়ির ভদ্রলোক তন্ময় হালদারকে পুলিশ গ্রেপ্তার করে। জেরার মুখে পড়ে 5 বছর আগে সেই রাতের সমস্ত কথাই সে স্বীকার করে। সন্ধ্যের অন্ধকার নামতেই সেদিন রাত চলে এসেছিল এই বাড়িতে। মেয়েটা থাকলে সমস্যা হতে পারে, তাই মেয়েটাকে বাড়ির বাইরের পেছনের দিকের ওই রেশমি ফাঁসের দোলনাটায় দোল খেতে পাঠিয়ে দেয় ওরা। এমনিতেই বোবা, শান্ত, সে কাউকে কোনো কিছুই বলবে না, কিন্তু হাতের সামনে রেখে তো আর সমস্ত কিছু করা যায় না। কিন্তু ওরা যখন নিজেদের মধ্যে ব্যস্ত, তখনই দোল খেতে খেতে কোনোভাবে দোলনার ফাঁসটা গলায় জড়িয়ে মারা যায় মেয়েটা। মেয়েটা চিৎকার করতে পারেনি। যখন দৃশ্যটা দেখতে পায় তখন তার মা ছুটে গিয়েছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। সমস্ত ব্যাপার বাইরে বেরিয়ে এলে সমস্যা হতে পারে। এত রাতে মেয়েটা দোল খেতে গেল কেন, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাতে বিপদ বাড়বে। তার বুদ্ধিতে মৃতদেহটা পুঁতে রাখা হয়েছিল ওই দুটো সুপুরি গাছের পেছনের দিকে একটা নরম জায়গায়। তারপর মেয়েটার হারিয়ে যাওয়ার খবরটা ছড়িয়ে দিতে খুব বেশি দেরি হয়নি। পুলিশ অফিসাররা তন্ময় হালদারকে গ্রেপ্তার করল। আরেক অপরাধী তুলির মা অনেক আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুপারি গাছের পেছন থেকে মাটির ভেতর থেকে তুলে আনা হলো তুলিকে। যদিও সেটা এখন আর কঙ্কাল ছাড়া আর কিছুই নয়, তবে অবিনাশের সেই মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল সেদিন দোলনার ওপর বসে থাকা মেয়েটাকে যেন সে দেখতে। এরপর অবিনাশ পাকাপাকিভাবেই সেই বাড়িতে বাস করতে শুরু করে। অবিনাশ কিংবা মালতী আর কখনো সেই বাড়িতে কোনো কারণে ভয় পায়নি। তবে অবিনাশ মাঝে মাঝে বাড়ির পেছনে সেই জোড়া সুপারি গাছের তলায় এসে অপেক্ষা করত তুলির জন্য, যদি মেয়েটা আবার আসে। কিন্তু আর ওকে দেখা যায়নি। সেই পুরনো কাপড়টা ঘরের একপাশেই পড়েছিল, সেটা নিজের হাতেই অবিনাশ ঝুলিয়ে দিয়েছিল সেই জোড়া সুপুরি গাছের মাঝখানে একটা রেশমি ফাঁসের দোলনার মতো। এতক্ষণ তোমরা শুনছিলে রেশমি ফাঁসের দোলনা, রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য ভূমিকায় আমার সাথে ছিল আর্য, রৌনক, সৃষ্টি, সৌমদ্বীপ এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থেকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। নমস্কার।